হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনেই বিহার স্টেটের পেপার 2 এর পরীক্ষা। পেপার 1 এর পরীক্ষা দেওয়ার পর আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। সেখানে আমরা দেখেছি আমাদের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ পেপার 1 ও পেপার 2-র জন্য যে সিলেবাস বিহার বোর্ড সিলেক্ট করে দিয়েছিল, সেখান থেকে কিন্তু বিষয়ভিত্তিক অর্থাৎ সাবজেক্টের বিষয়ে সেভাবে কিন্তু কোনো প্রশ্নই আসেনি। দুটো একটা ইউনিট বাদ দিলে দেখা যায় এমন অনেকগুলো ইউনিটই রয়েছে যেখান থেকে কোনো প্রশ্নই আসেনি, এবং আমাদের প্রত্যেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল যখন দেখলাম বেশিরভাগ প্রশ্নগুলি রয়েছে ব্যাকরণ থেকে, এবং এই ব্যাকরণগুলো অত্যন্ত সহজ সরল প্রশ্নই ছিল। তবুও আমাদের চর্চার অভাবে অনেকেই হয়তো আমরা কিছু কিছু সহজ সরল প্রশ্নের উত্তর ভুল করে চলে এসেছি। এই ভুল করে চলে আসাটা শুধুমাত্র একজন দুজনের নয়, বেশিরভাগেরই এই ভুলটা হয়েছে। হয়তো সংখ্যায় সেটি অল্প, কিন্তু আজকে আমরা একটা টার্গেট ক্লাস নিয়ে এসেছি, অর্থাৎ ব্যাকরণের টার্গেট। আমাদের সিলেবাস যা রয়েছে সেই সিলেবাস তো পড়া হবেই, বা আমরা পড়েছি এবং সেখান থেকে প্রশ্নোত্তর তো আলোচনা করবই। তবুও ব্যাকরণের একটি টার্গেট ক্লাস নিয়ে এসেছি আজকে। এখানে ব্যাকরণ থেকে তুলে ধরে মোট 60টি প্রশ্নের আলোচনা করা হবে, এবং এই প্রশ্নগুলি আমাদের বিহার স্টেটের পেপার 2-তে আসার উপযুক্ত প্রশ্ন। বিশেষ করে পেপার 1 পরীক্ষা দেওয়ার পর তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে হয়তো পেপার 2-তে যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাই সেই উপলক্ষে আজকে টার্গেট ব্যাকরণের প্রথম পার্ট আলোচনা করব। এইভাবে টার্গেট ব্যাকরণের 3টে ক্লাস করব। প্রতিটি পার্টে কমপক্ষে 60টি করে প্রশ্ন থাকবে। ক্লাসটি কেউ মিস করবে না, প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষার পূর্বে আমরা টার্গেট ব্যাকরণের যে সিরিজগুলো রয়েছে প্রত্যেকটি সিরিজ শেষ করে দেব, এবং এই ক্লাসগুলি দেখলে তোমাদেরও কিন্তু অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় হবে। তাহলে চলো দেরি নয়, তাড়াতাড়ি শুরু করি আজকের আলোচনা। তবে আলোচনার শুরুর পূর্বে প্রত্যেকের প্রতি একটি বিনীত অনুরোধ, প্রত্যেকেই ক্লাসটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনা বাংলা ব্যাকরণের টার্গেট সেট, বিহার স্টেট পেপার 2-তে আসা সম্ভাব্য প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি হলো, উপভাষার মধ্যে গড়ে ওঠা পৃথক আঞ্চলিক রূপকে কি বলে? আমরা দেখেছি উপভাষা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল পেপার 1-এ, এবং সেখানে মোট কতগুলো উপভাষা রয়েছে সেই প্রশ্নটি করা হয়েছিল। আমরা সেই উপভাষা থেকে বেরিয়ে একটু অন্য ধরনের প্রশ্ন করলাম। উপভাষার মধ্যে গড়ে ওঠা পৃথক আঞ্চলিক রূপকে বলে বিভাষা। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অভিশ্রুতি লক্ষ্য করা যায় কোন উপভাষায়? অর্থাৎ কোন উপভাষার মূল বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি? এর উত্তর হবে রাঢ়ী উপভাষায় দেখা যায় অভিশ্রুতির বৈশিষ্ট্য। এরপর পরের 3 নম্বর প্রশ্ন, চা থেকে চাঁ এটি কী ধরনের পরিবর্তন? এটি হলো শত নাসিক্যি ভবন। 4 নম্বর প্রশ্ন, দিন দুঃখীকে অন্ন বস্ত্র দিলাম, এখানে দিন দুঃখী এটি কোন কারক? এটি হবে নিমিত্ত কারক বা সম্প্রদান কারক, কারণ দিন দুঃখীকে উদ্দেশ্য করেই কিন্তু অন্ন বস্ত্র দেওয়া হয়েছে।
এবং সেটি আর ফেরত নেওয়া হবে না বলেই একে সম্প্রদান কারকও বলা হয়। এরপর 5 নাম্বার প্রশ্ন, উত্তরবঙ্গে প্রচলিত রয়েছে কোন উপভাষা? অর্থাৎ মালদা, দিনাজপুর যে জায়গাগুলো রয়েছে সেখানে কোন উপভাষা প্রচলিত রয়েছে? উত্তর হবে বরেন্দ্রী উপভাষা। এরপর 6 নাম্বার প্রশ্ন, রাতি থেকে রাইট এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? এটি হবে অপিনিহিতি। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাই ব্যাকরণ বই থেকে এই ধরনের প্রশ্নগুলোর প্রত্যেকেই কিন্তু রেডি করে রাখবে। এরপরের প্রশ্ন 7 নাম্বার প্রশ্ন, বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল। বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল। এই বাক্যটির চলিত রূপ হলো ড্যাশ। অর্থাৎ এরকম ধরনের কিন্তু প্রশ্ন একটা আসতেই পারে। সাধু গদ্য থেকে চলিত গদ্যের রূপ আমাদের কিন্তু করতে একটা দিতেই পারে, তাই আমি একটা প্রশ্ন নিয়ে নিয়েছি এখানে। এই বাক্যটির চলিত রূপ হবে বাড়ির বাইরে আমাদের যাওয়া বারণ ছিল। অর্থাৎ বাহিরে এটা চেঞ্জ হয়েছে বাইরে, বাকি সব এক রয়েছে। এরপর 8 নাম্বার প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার প্রধান বৈচিত্র্য কতগুলি? অর্থাৎ আমরা যে বাংলা ভাষাগুলো দেখে আসছি আধুনিক বাংলা ভাষা, সেখানে ভাষার প্রধান বৈচিত্র্য হলো 2টি। এক হলো মৌখিক বা কথ্য রূপ, অপরটি হলো সাহিত্যিক বা লেখ্য রূপ। অর্থাৎ একটা বলার ভাষা, একটা লেখার ভাষা। এরপর 9 নাম্বার প্রশ্ন, জল কথাটি বিশ্লেষণ করলে কতগুলি বর্ণ পাওয়া যায়? জল কথাটি বিশ্লেষণ যদি আমরা করে নিই তাহলে দেখব বর্গীয় জ, অ, ল, অ, অর্থাৎ মোট 4টি বর্ণ আমরা পেয়েছি, তাই এটির সঠিক উত্তর হবে 4টি বর্ণ। এরপর 10 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দৃষ্টিগ্রাহ্য নয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যেটি দেখা যায় না। দৃষ্টিগ্রাহ্য নয় মানে চোখে দেখা যায় না। অপশান আমি দিয়েছিলাম 4টে, বর্ণ, পদ, ধ্বনি, শব্দ। বর্ণ চোখে দেখা যায়, পদ দেখা যায়, শব্দ দেখা যায়, কিন্তু ধ্বনি চোখে দেখা যায় না, তাই ধ্বনি হলো সঠিক উত্তর। এরপর 11 নাম্বার প্রশ্ন, হস্যস্বর স্বরবর্ণ কোনগুলি? এখান থেকেও কিন্তু আমাদের পেপার 1-এ প্রশ্ন এসেছে, তাই একটা প্রশ্ন আমি নিয়ে রেখেছি এখানে। হস্যস্বর অর্থাৎ যে স্বরবর্ণগুলো বা যে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণকালে কম সময় লাগে, অর্থাৎ শ্বাসবায়ু অল্প পরিমাণে লাগে, তাই সেই বর্ণগুলিকে বলা হয় হস্যস্বর। এবং এখানে হস্যস্বর স্বরবর্ণ হলো 4টি, যেমন অ, ই, ও এবং ঋ। এই 4টি হলো হস্যস্বর স্বরবর্ণ। এরপর দেখিনি আমরা 12 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটি হস্যস্বরের মাত্রা কত? অর্থাৎ আমরা যে হস্যস্বরের কথা জানলাম সেই হস্যস্বরগুলোর মাত্রা কত হয়? উত্তর হবে, যদি হস্যস্বর হয় তাহলে সেটার মাত্রা হবে 1 মাত্রা, এবং যদি সেটা দীর্ঘস্বর হয় তাহলে তার মাত্রা হবে 2 মাত্রা। এরপর 13 নাম্বার প্রশ্ন, যৌগিক স্বর কোনগুলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যৌগিক স্বর হলো ওই আর ও, এই দুটি হলো যৌগিক স্বর। তারপর 14 নাম্বার প্রশ্ন, বাংলায় মোট কতগুলি যৌগিক স্বরধ্বনি আছে? পেপার 1-এ পরীক্ষায় এসেছিল বাংলায় মোট কতগুলো মৌলিক স্বরধ্বনি আছে। পেপার 2-তে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে, বাংলায় মোট কতগুলো যৌগিক স্বরধ্বনি আছে? উত্তর হবে 25টি। এরপর 15 নাম্বার প্রশ্ন, স্বরবর্ণের সাহায্য ব্যতীত উচ্চারিত হয় না কে? উত্তর হবে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ সবসময় কিন্তু স্বরবর্ণের সাহায্য নিয়েই উচ্চারিত হয়, সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এরপর স্পর্শ বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বা স্পর্শ করে কোন কোন জায়গায়? উত্তর হবে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত ও ওষ্ঠ। এই 5টি জায়গায় কিন্তু জিহ্বা স্পর্শ করে। এরপরের প্রশ্ন,
প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ হলো ড্যাশ বর্ণ। অ্যান্সার হবে অল্প প্রাণ বর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন ক বর্গের ক এবং গ এবং চ বর্গের চ ও বর্গীয় জ হলো অল্প প্রাণ বর্ণ। এরপর 18 নম্বর প্রশ্ন, অল্প প্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে কি বলে? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অল্প প্রাণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে বলে পিনায়ন। এবং এটি উদাহরণ হলো থুতু থেকে থুথু। এরপর মহাপ্রাণ বর্ণ হলো বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। যেমন খ এবং ঘ, এটি হলো ক বর্গের মহাপ্রাণ বর্ণ। এরপরের প্রশ্ন, ক্ষীণায়ন। ক্ষীণায়নের উদাহরণ একটা আসতেই পারে। ক্ষীণায়নের উদাহরণ হলো মাথা থেকে মাতা বা কাঠ থেকে কাঠ। আমরা দেখিনি ক্ষীণায়নের একটু সংজ্ঞাটা কী। ক্ষীণায়ন হলো যে সমস্ত মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তাকে বলা হয় ক্ষীণায়ন। এখানে কাঠ ঠটা ট হয়েছে, অর্থাৎ মহাপ্রাণ বর্ণ ট হয়ে গেছে, অর্থাৎ অল্প প্রাণ হয়ে গেছে। এরপর 21 নম্বর প্রশ্ন, দ ধ দন্ত ন এগুলি হলো ঘোষ বর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রচুর প্রশ্ন এসছে, এটাও কিন্তু আসতে পারে। দ ধ দন্ত ন এটি হলো ঘোষ বর্ণ। তারপর কাক থেকে কাক, আমরা এর আগে দেখেছি বীজ থেকে বিচি এসেছিল, এর পরিবর্তনটা এখানেও কিন্তু নিয়েছে একটা কাক থেকে কাক, এটি হলো ঘোষী ভবন। তারপর 23 নম্বর প্রশ্ন, বীজ থেকে বীজ এটি হলো অঘোষী ভবন, এটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়াও এটি বর্ণ বিকারও হয়। এরপর পরের প্রশ্ন, উম ইয় মূর্ধন্য দন্তন ম এই বর্ণগুলি হলো নাসিক্য বর্ণ, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু মুখ এবং নাক এই উভয় পদ দিয়ে বার হয় বলে এদেরকে বলা হয় নাসিক্য বর্ণ। এরপর 25 নম্বর প্রশ্ন, তরল স্বর বলা হয় কাকে, অর্থাৎ কোন বর্ণগুলোকে? র এবং ল এগুলোকে বলা হয় তরল স্বর। আমাদের পরীক্ষায় এসেছিল পার্শ্বিক ধ্বনি কোনটি, উত্তর হচ্ছে ল। এখানে কিন্তু তরল স্বর আসতেই পারে, তাই প্রত্যেকে কিন্তু খাতায় নোট করে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে। তরল স্বর হলো র এবং ল। আমরা দেখিনি। এরপর 26 নাম্বার প্রশ্ন, 26 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অন্তস্থ জ ও ব এই দুটি হলো ড্যাশ স্বর। উত্তর হবে এই দুটি হলো অর্ধস্বর। এরপর অনুস্বার ও বিসর্গ হলো ড্যাশ বর্ণ। উত্তর হবে আশ্রয় স্থানভাগী বা অযোগবাহ বর্ণ। অর্থাৎ এই অনুস্বার এবং বিসর্গ এগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এরা অন্য বর্ণের সাহায্য নিয়ে বা আশ্রয় নিয়ে উচ্চারিত হয়, তাই এগুলোকে বলা হয় আশ্রয় স্থলভাগী বর্ণ। এরপর 28 নম্বর প্রশ্ন, রস্বই এ এ এবং আ এই বর্ণগুলি হলো ড্যাশ বর্ণ। এগুলি হলো সব সম্মুখ স্বরধ্বনি। আমাদের পরীক্ষায় এসেছিল রস্বই এবং রস্য হলো ড্যাশ বর্ণ, সেখানে বলা হয়েছিল উত্তরটা হবে উচ্চ স্বরধ্বনি ওগুলো, এবং এগুলো হলো সব সম্মুখ স্বরধ্বনি। এরপর অ বর্ণটি হলো একটি নিম্ন মধ্য ও অর্ধ বিবৃত স্বরধ্বনি। নিম্ন মধ্য এবং অর্ধ বিবৃত এই দুটোর মধ্যে এ এবং অ এই দুটো রয়েছে। এখানে সঠিক উত্তর অ হবে একটি নিম্ন মধ্য ও অর্ধ বিবৃত স্বরধ্বনি। তারপর 30 নম্বর প্রশ্ন, তৎসম উপসর্গের সংখ্যা কতগুলি? তৎসম উপসর্গের সংখ্যা হলো 20টি। তৎসম উপসর্গ বলতে আমরা সংস্কৃত উপসর্গের বা সংস্কৃত উপসর্গগুলিকেই বুঝি, যেমন প্র পরা অপসম নি অব অনু নির দুর্বি অতিসু উদ্পরি অতি অপি উপ আ, এই যে 20টি উপসর্গ এগুলি হলো তৎসম উপসর্গ এবং এগুলোর সংখ্যা হলো 20টি।
এরপর 31 নাম্বার প্রশ্ন, ধাতু বা শব্দের শেষ বর্ণটির পূর্ববর্ণকে কি বলে? ধাতু বা শব্দের শেষ বর্ণের পূর্ব যে বর্ণ সেটিকে বলা হয় উপধা। আমরা প্রত্যয় নির্ণয় করার সময় এই উপধা বিষয়ে কিন্তু জেনেছি। এরপর অর এবং ঢাসনর এই বর্ণগুলি হলো ড্যাশ বর্ণ। এগুলো হলো তাড়নজাত ধ্বনি, কারণ এগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু তেড়ে বার হয় বা জোরে বার হয়, তাই এদেরকে বলা হয় তাড়নজাত ধ্বনি। এরপর 33 নাম্বার প্রশ্ন, হ্রস্ব বর্ণ থেকে জাত যে ব সেটি হলো অন্তস্থ ব। আমরা যে দুটি বয়ের কথা পাই, প ফ ব ভ, একটা অন্তস্থ জ র ল ব। এই দুটি বয়ের মধ্যে একটা বর্গীয় ব, একটা অন্তস্থ ব। জেনে রাখা দরকার, হ্রস্ব বর্ণ থেকে জাত যে বটা সেটি হলো অন্তস্থ ব। পরীক্ষায় কিন্তু আসতেই পারে, বলা যায় না, তাই প্রত্যেকেই কিন্তু মনে রাখবে। এরপর 34 নাম্বার, জফলার উচ্চারণ কত প্রকার? অর্থাৎ আমাদের কতগুলো জফলা রয়েছে এবং সেই জফলাগুলো কি কি এবং কত প্রকার? অ্যান্সার হবে 6 প্রকার। এরপর 35 নাম্বার প্রশ্ন, যে দলের শেষে একটি পূর্ণাঙ্গ স্বরধ্বনি থাকে তাকে কি বলে? তাকে বলে মুক্ত দল। অর্থাৎ আমরা দল নির্বাচন করেছি বা দল নির্বাচন করার পদ্ধতি জানি, সেই দলের শেষে যখন পূর্ণাঙ্গ স্বরধ্বনি থাকে তখন সেই দলকে বলা হয় মুক্ত দল। এরপর দেখে নিই 36 নাম্বার প্রশ্ন, স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ। এটি কিন্তু পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। মধ্য স্বরাগমের অপর নাম কি? এটিও অ্যান্সার হবে বিপ্রকর্ষ। তারপরের প্রশ্ন, সমীকরণের অপর নাম হলো ব্যঞ্জন সংগতি। অর্থাৎ ব্যঞ্জন সংগতিকেই আমরা সমীকরণ বলে জানি। এরপর 39 নাম্বার প্রশ্ন, সমীভাবন এর অপর নাম কি? সমীভাবনের অপর নাম হলো সমীকরণ। এরপর আমরা দেখে নিই 40 নাম্বার প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটা আসবেই, তাই ব্যাকরণ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা প্রত্যেকটি প্রশ্ন থেকে অপর নামগুলো করে রাখবে, একটা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো দেখে নিই পরের প্রশ্ন, শাক থেকে শাক, এটি কী ধরনের পরিবর্তন? এটি হলো বর্ণ বিকার। এই যে শাক, কটা গ হয়েছে, আমরা মূলত শাক থেকে শাক এই পরিবর্তনটাকে বর্ণ বিকার হিসেবেই জানি। এটা কিন্তু পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। এরপর পূর্ণচ্ছেদ, পূর্ণ যুক্ত চ্ছেদ সমান পূর্ণচ্ছেদ, এটি একটি ব্যঞ্জন সন্ধি। সন্ধি থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নই পেপার ওয়ানে এসেছিলো, তাই বলা যায় এখানেও কিন্তু সন্ধি থেকে দুটো একটা প্রশ্ন আসতেই পারে। প্রত্যেকে কিন্তু স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, আশ্চর্য। আশ্চর্য এটি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাই আ যুক্ত চর্য। এটি হলো একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এরপর 43 নাম্বার প্রশ্ন, বিভক্তি কয় প্রকার ও কী কী? বিভক্তি হলো 2 প্রকার, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, শব্দের সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় তাকে কি বলে? উত্তর হতে পারে তাকে শব্দ বিভক্তি বলে, এবং ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে। এরপর 44 দাগের প্রশ্ন দেখিনি, একটি বাক্যের কটি অংশ? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। একটি বাক্যের মূলত 2টি অংশ, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয়। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। এরপর 45 নাম্বার প্রশ্ন, ইয়া, ইলে, ইতে এই বিভক্তিগুলো যুক্ত হয় কোন ক্রিয়াতে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর। এখানে কিন্তু এই প্রশ্নটা প্রত্যেকেই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। উত্তরটি হলো অসমাপিকা ক্রিয়াতে। অসমাপিকা ক্রিয়াতে ইয়া, ইলে, ইতে এই বিভক্তিগুলো যুক্ত হয়, যেমন করিয়া,
করিলে, করিতে ইত্যাদি। এরপর 46 দাগের প্রশ্ন, সব্যয় পদ কোনগুলি? আমরা দেখেছি অব্যয় নাম শুনেছি এবং অব্যয় থেকে প্রশ্ন কিন্তু পেপার 1-এ এসেছিল। এবার পাচ্ছি আমরা সব্যয়। সব্যয় পদ হলো যে আদার্স অর্থাৎ অব্যয় পদ বাদ দিয়ে যে 4টি পদ রয়েছে সেগুলি হলো সব্যয় পদ। যেমন সব্যয় পদ, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া, এই 4টিকে বলা হয় সব্যয় পদ। এরপর 47 নাম্বার প্রশ্ন, পঞ্চবটী বন, এখানে পঞ্চবটী হলো ড্যাশ বিশেষ্য, উত্তর হবে সমষ্টি বাচক বিশেষ্য। এরপর 48 দাগের প্রশ্ন, বিশেষ্য থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে থাকে, তাই এখানে একটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি যে গুণবাচক বিশেষ্য। এখান থেকে কিন্তু অনেকগুলো আমাদের মনের মধ্যে একটা কনফিউজ থেকে যায় যে গুণবাচক বিশেষ্য কোনগুলো, অবস্থাবাচক বিশেষণ কোনগুলো, এগুলো আমাদের একটু মনের মধ্যে কনফিউজ সৃষ্টি করে। কিন্তু আমি কিছুগুলো দিয়ে দিয়েছি। যেমন গুণবাচক বিশেষ্যের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো বুদ্ধি, ক্ষমা, সৌন্দর্য, স্নেহ, মমতা, কামনা, তিক্ততা, হিংসা, সাহস, পাপ, করুণা ইত্যাদি হলো গুণবাচক। এমনকি আমাদের পরীক্ষায় যেটা এসেছিল অহংকার, অহংকার হলো এটিও কিন্তু একটা গুণবাচক। এরপর 49 দাগের প্রশ্ন, উল্লাস, উল্লাস হলো একটা ভাববাচক বিশেষ্য। এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ভাববাচক থেকে একটা প্রশ্ন উল্লাস। এরপর 50 দাগের প্রশ্ন, একটি অর্ধরূপাত্মক বিশেষ্য পদের উদাহরণ দাও। অর্ধরূপাত্মক কথার অর্থ হলো যেটি অর্ধেকটা দেখা যায়, অর্ধেকটা অনুভব করা যায়। যেমন অর্ধরূপাত্মক কথার অর্থ হলো যা অর্ধেক দেখা যায় এবং অর্ধেক অনুভব করা যায়। যেমন জীবন, মৃত্যু, আমরা কিছুটা হলেও অনুভব করি মৃত্যু এবং জীবনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলি, তাই জীবন মৃত্যু হলো একটি অর্ধরূপাত্মক বিশেষ্য পদ। এরপরের প্রশ্ন দেখিনি। এরপর 51 দাগের প্রশ্ন, কেউ কেউ মনে করেন, কেউ কেউ লোকটিকে চেনেন। এখানে কেউ কেউ হলো ড্যাশ সর্বনাম। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে আমাদের। কেউ কেউ হলো এখানে অনির্দেশক, কারণ এখানে নির্দেশ করে কিন্তু বলা হয়নি, কেউ কেউ বলা হয়েছে, অর্থাৎ যে কেউ কিন্তু লোকটাকে চিনতে পারে। 52 দাগের প্রশ্ন, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? আমরা প্রত্যেকেই জানি উত্তরটি হবে নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না। এরপর মিলের অভাব সমান গরমিল, এটি কোন সমাসের উদাহরণ? এটি হলো অব্যয়ীভাবের উদাহরণ, অর্থাৎ অব্যয়ীভাব সমাসে এই অভাব অর্থে দেখা যায় মিলের অভাব গরমিল। এরপর 54 দাগের প্রশ্ন, অকারক বলা হয় কোনগুলিকে? অকারক বলা হয় সম্বন্ধ পদ ও সম্বোধন পদকে। এই সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ সম্পর্কে দুটো কথা বলে নিই। সম্বন্ধ পদ যেখানে র বা এর বিভক্তি লক্ষ্য করা যায়, দুটোই কিন্তু অকারক, কিন্তু সম্বন্ধ পদে র বা এর বিভক্তি দেখা যায়, কিন্তু সম্বোধন যে পদ তার কিন্তু কোনো বিভক্তি দেখা যায় না, সেটি শূন্য বিভক্তি হয় এবং কাউকে সম্বোধন করে সেই পদটি ব্যবহৃত হয়। এরপর 55 দাগের প্রশ্ন, যে সমাসে কারক অনুযায়ী সমাস হয়, অর্থাৎ সমাসের যে ভাগগুলো রয়েছে সেই সমাসে আমরা দেখি একটা বিশেষ সমাস রয়েছে যেখানে আমরা কারক অনুযায়ী শ্রেণী বিভাগ করি এবং সেই সমাসটির নাম হলো তৎপুরুষ সমাস। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। তারপরের 56 দাগের প্রশ্ন, উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। রূপক কর্মধারয় সমাসে আমরা উপমেয় এবং উপমান এই দুটি পদকে পাশাপাশি পাই এবং এদের মধ্যে একটা অভেদ কল্পনা করা হয়। যেমন জীবন মাঝি, জীবন রূপ মাঝি, আখি পাখি, আখি রূপ পাখি, এরকম ধরনের কিন্তু একটার সঙ্গে একটা অভেদ কল্পনা করা হয়। এছাড়াও কিন্তু এই কর্মধারয় সমাসের আরও ভাগ রয়েছে, উপমেয় কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, এগুলো কিন্তু ভালো করে প্রত্যেকেই একবার করে পড়ে নেবে। এরপর দেখে নিই 57 দাগের প্রশ্ন, আমরা
এই সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য কী হবে? এটা হলো একটা অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ। ব্যাস বাক্যটি হবে আমি, তুমি ও সে। আমি, তুমি ও সে। এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে, প্রত্যেকে একবার দেখে নেবে। এরপর 58 দাগের প্রশ্ন, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার ও কি কি? গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। মৌলিক শব্দ হলো যে শব্দগুলো কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ভাঙা যায় না, সেগুলো হলো মৌলিক শব্দ। এবং যে শব্দগুলোকে সন্ধি এবং সমাস অনুযায়ী ভাঙা যায় সেগুলো হলো সাধিত শব্দ। এরপর 59 দাগের প্রশ্ন, ঠাকুরালী। ঠাকুরালী যে শব্দটি, এখানে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? প্রত্যয়টি হলো আলী। আলী প্রত্যয় কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে 60 দাগের প্রশ্ন, লোক প্রচলিত অর্থ বহন করে কোন শব্দ? আমরা অনেক শব্দ দেখেছি যে শব্দগুলো লোক প্রচলিত শব্দ কিন্তু বহন করে, এবং সেটি উত্তর হলো রূঢ়ি বা রাঢ় শব্দ। সেটি উত্তর হলো রূঢ় বা রূঢ়ি শব্দ। এই রূঢ় বা রূঢ়ি শব্দ কিন্তু লোক প্রচলিত অর্থকেই প্রাধান্য দেয়। আমরা টার্গেট ব্যাকরণের প্রথম 7টি প্রশ্ন আজকে আলোচনা করলাম। এরপরে আবার 7টি প্রশ্ন আলোচনা করব। এভাবে পরপর সিরিজ অনুযায়ী আমি 4টে সিরিজ থেকে মোট 240টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে উপস্থাপন করব। এছাড়াও আমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন উত্তর থাকবে পরের ক্লাসে। তাই তোমরা প্রত্যেকেই কিন্তু চ্যানেলটি ফলো করবে, এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে প্রত্যেকে অবশ্যই একটা লাইক করে দিও। আর একটা বিশেষ অনুরোধ, তোমরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।